আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাজধানীর হাজারীবাগের কারখানা গুদামের আগুন নিয়ন্ত্রণে, হতাহত হয়নি কেউ। ভবনে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলছে ফায়ার সার্ভিস। আদিবাসী ইস্যুতে আন্দোলনের শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি। শেখ হাসিনা সহ তার পরিবারের মহা দুর্নীতির খবর এখন আন্তর্জাতিক গণমাধ্যমে, মন্তব্য বিএনপি নেতাদের। দ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান। ফ্যাসিবাদ শক্তিশালী করতে যেসব গণমাধ্যম ও সাংবাদিক সহযোগিতা করেছে তাদের শাস্তির আওতায় আনা হবে, হুঁশিয়ারি প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। এবং বোর্ড আর সমিতির দ্বন্দ্বে পল্লী বিদ্যুতের সেবা ব্যাহত, দীর্ঘদিনের বিরোধ মিটিয়ে শহর ও গ্রামের বিদ্যুৎ বৈষম্য দূর করার পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞদের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রায় ৩ ঘন্টার চেষ্টায় রাজধানীর হাজারীবাগের একটি কারখানা গুদামের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। দুপুর 2:15টার দিকে এই আগুন লাগে, তবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভবনে কেমিক্যালস সহ দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবির সহায়তা সন্ধ্যার দিকে আগুন নেভায় ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। রিপোর্ট আদ্দিন সজীবের। আবারও আগুনে পুড়ছে হাজারীবাগের বহুতল ভবন, সঙ্গে ছাই হচ্ছে কারখানার কোটি টাকার মালামাল, অনেকের সারা জীবনের কষ্টের ফল অর্জনও। হাজারীবাগের ট্যানারির মোড়ে একটি 7তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে যখন ফায়ার সার্ভিসের 11টি ইউনিট কাজ করছে, তখন কারখানা মালিকদের হাজারিতে ভারী পুরো এলাকা। আমাদেরটা 5 তলায়, তো ওখানে তো গত পরশু রাতেও আমার কিছু মালামাল আসছে। আমার প্রায় 10-12 কোটি টাকার মালামাল এখন স্টকে, আরও 6টা মেশিন এসছে গতকাল রাতে। আর মানে অল ওভার আমি সবটা বলতে পারবো না, আমি শুধু এতটুকুই বলতে পারবো। আমার 18 বছরের অর্জন, আমার 23 বছরের প্রতিষ্ঠানের বর্ষ, আমার কর্মজীবনের 35 বছর সব শেষ। আমার এখানে কিছু নাই। আমি করোনার পর থেকে আর ঘুরে দাঁড়াতে পারি নাই। আর ব্যাংক লোন ছিল, ব্যক্তি লোন ছিল, এখনো আমি প্রায় 65-60 লাখ টাকার লোন আছে। দুপুর 2:15টায় ভবনের 5 তলায় ফিনিক্স লেদার নামে একটি কারখানার গুদামে আগুন লাগে, দ্রুত ছড়িয়ে পড়ে 6 ও 7 তলায়। আমরা ধারণা করতেছি 20 থেকে 25। এগুলো তো ছোট আকারে হয়, হয়তো 500 স্কোয়ার ফিট, 1000 স্কোয়ার ফিট, এই ধরনের ইয়েগুলা। যেহেতু এখান থেকে চলে গেছে ফ্যাক্টরি, এইভাবে ভাগ করে করে ভাড়া দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস বলছে, কেমিক্যালের মতো দাহ্য পদার্থ সহ গার্মেন্টস, প্লাস্টিক, চামড়ার বিভিন্ন আইটেম তৈরির কারখানা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, যে কারণে দমকল বাহিনীর 11টি ইউনিট কাজ করেও আগুন নেভাতে সময় লাগে 3 ঘন্টা। তবে কোথা থেকে আগুনের সূত্রপাত তা স্পষ্ট নয়। কোনো ফ্লোরে গার্মেন্টস, কোনো ফ্লোরে প্লাস্টিক দ্রব্যাদি, আবার উপরের দিকে আছে আপনার লেদার গুডস এবং লেদারের ফুটওয়্যার, বিভিন্ন সামগ্রী, অতি দাহ্য বস্তু, প্রত্যেকটা বিষয়ই অনেক দাহ্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি এবং র্যাব সদস্যরা। তবে একই রকম ঘটনার পুনরাবৃত্তিতে নগর কর্তৃপক্ষ আর প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বাসিন্দারা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। পাঠ্য বইয়ে আদিবাসী ইস্যুতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আলাদা বিক্ষোভ সমাবেশ হয়েছে। শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষাবিদ আনু মোহাম্মদ অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে বৈষম্যবাদী রাজনীতি ও সংস্কৃতির প্রবণতা দেখা যাচ্ছে। মনির হোসেন তপুর রিপোর্ট। পাঠ্য বইয়ে আদিবাসী ইস্যুতে আন্দোলনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের উপর 2 দফা হামলা, পাল্টা হামলার ঘটনার রেশ এখনো কাটেনি। এ অবস্থায় শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে
গণতান্ত্রিক অধিকার কমিটি সমাবেশের আয়োজন করে। এতে বক্তারা বলেন, শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে কোনো সরকারি পাহাড়ে বসবাসরতদের আদিবাসী বলতে চায়নি, তাদের জোর করে বাঙালি বানানো যাবে না জানিয়ে সমাবেশে বলা হয়, সকল জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। যে একজন চাকমা যে বাঙালি হতে পারে না, ঠিক তেমনি একজন বাঙালিও কখনো মারমা ত্রিপুরা হতে পারে না, তার নিজস্ব সত্তা রয়েছে। আন্দোলনরতদের উপর যারা হামলা করেছে তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা। মিছিলটি পুলিশের ব্যারিকেডের কাছে যাওয়া মাত্র পুলিশ সেখানে যেভাবে হামলে পড়লো, এবং তাদের এভাবে আসলে হামলে পড়ারই কথা, কারণ এই পুলিশ গণ অভ্যুত্থানের খুনি পুলিশ। এই অন্তর্বর্তী সরকারের যতজন উপদেষ্টা আছে যারা, আমি তো দেখলাম না কাউকে দুঃখ প্রকাশ করতে। অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ আনু মোহাম্মদ বলেন, বিচ্ছিন্নতাবাদের যুক্তিতে আদিবাসী শব্দ ব্যবহার না করা বোকামি। শিক্ষার্থীদের উপর হামলার জন্য সরকারকে ক্ষমা চাইতে হবে বলেও জানান তিনি। দেয়ালের গ্রাফিতিতে কিশোর তরুণরা যে পরিপক্কতা দেখিয়েছেন, যে আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন, যে চিন্তা প্রকাশ করেছেন, তার সাথে যারা সরকারের ক্ষমতায় বসেছেন কিংবা তাদের সাথে যারা ঘনিষ্ঠ, তাদের চিন্তা বা কথার কোনো মিল নাই। তাদের মধ্যে বৈষম্যবাদী রাজনীতির প্রকাশ দেখতে পাচ্ছি, বৈষম্যবাদী সংস্কৃতির প্রকাশ দেখতে পাচ্ছি, অন্যান্য বিভিন্ন জনগোষ্ঠীকে সম্পূর্ণভাবে অস্বীকার করার, অগ্রাহ্য করার প্রবণতা দেখতে পাচ্ছি, জনগণের যা যা প্রয়োজন তাকে অস্বীকার করার প্রবণতা দেখতে পাচ্ছি। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এন্টি ফ্যাসিস্ট কোয়ালিশন ব্যানারে প্রতিবাদে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। জুলাই পরবর্তী সময়ে জুলাইয়ের পুলিশের যে তাদের যে ক্ষোভ ছিল আমাদের উপর, সেটা তারা মেটাতে পারেনি। এখন সেখানে তারা যেখানে সুযোগ পাচ্ছে, যেভাবে পাচ্ছে, তারা নিরস্ত্র মানুষের উপর, নিরস্ত্র শিক্ষার্থীর উপর তারা হামলে পড়ছে। পরে শিক্ষার্থীদের উপর পুলিশি হামলা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা পড়ানো হয়। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। শেখ হাসিনা সহ তার পরিবারের মহা দুর্নীতির খবর এখন শুধু দেশে নয়, আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রকাশ পাচ্ছে। এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র নেতারা। পতিত স্বৈরাচার শেখ হাসিনার বাংলাদেশি পাসপোর্ট বাতিল হলেও কিসের ভিত্তিতে তিনি ভারতে অবস্থান করছেন, এমন প্রশ্ন বিএনপি নেতাদের। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে দলটির নেতারা দ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান। মইনুল হাসানের রিপোর্ট। সাবেক ছাত্রদল নেতা এটিএম খালেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি সমর্থক কৃষিবিদদের সংগঠন অ্যাব। এতে অংশ নিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, উন্নয়নের নামে দুর্নীতি লুটপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে পতিত স্বৈরশাসক শেখ হাসিনা ও তার পরিবার। টিউলিপ শেখ হাসিনার বিশ্বস্ত একজন ব্যবসায়ী, সে ফ্ল্যাট কিনে দিল একবার খুব অভিজাত পাড়ায়, এবং আরেকজন আইনজীবী সে তার ছোট বোন রূপন্তীকে একটা ফ্ল্যাট কিনে দিল। এগুলো সবই হচ্ছে শেখ হাসিনার এক একটা বিভৎস দুর্নীতির চিত্র। সে চিত্রের আমরা কখনো লন্ডন, কখনো নিউ ইয়র্ক, কখনো জাপান, কখনো মালয়েশিয়া, কখনো দুবাই, বিভিন্ন জায়গা থেকে একটার পর একটা নিউজ আসছে। গণহত্যাকারী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেন তিনি। আজকে শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে আছে এটা কিন্তু বলতে পারছে না। বাংলাদেশের তার যে দুটি পাসপোর্ট, সেই দুটি পাসপোর্ট, একটা কূটনৈতিক পাসপোর্ট, একটা জাল পাসপোর্ট, দুটাই বাতিল করেছে। তারপরে কি স্ট্যাটাস আছে, ভারত কিভাবে তাকে রেখেছে, কোনো উত্তর দিতে পারছে না। আল্লাহর রাসূলের বিশ্বাসে মুসলমানেরা হজে যাবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, সংস্কারের দোহাই দিয়ে জাতীয় নির্বাচন নিয়ে তালবাহানা জনগণ মেনে নেবে না। যে সংস্কার দিয়ে জনগণ 40 টাকা চাল কিনতে পারবে, সেই সংস্কার আমার দরকার। আর বিলম্বিত নয়, আর দেরি নয়। শহীদ মুক্তির রক্তের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতার সম্মান আপনাকে অক্ষুণ্ণ রাখতে হলে অনতিবিলম্বে নির্বাচনের তারিখ আপনাকে ঘোষণা করতে হবে। সংস্কার চলবে, নির্বাচনের দিন তারিখও চলবে, নির্বাচনের প্রস্তুতিও চলবে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির মধ্যে আবারও কিছু পণ্য ও সেবার উপর বাড়তি ভ্যাট ট্যাক্স বসানোর সমালোচনা করেন বিএনপির এই নেতা। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। তরুণ প্রজন্মকে লেখাপড়ার দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মুন্সিগঞ্জের সিরাজদি খানে একটি রিসোর্টে ঢাকা কলেজের রিউনিয়ন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান। ঢাকা কলেজের 1963-65 ব্যাচের প্রাক্তন ছাত্র মির্জা ফখরুল এ সময় বলেন, ঢাকা কলেজ থেকে ছাত্র রাজনীতির ভালো অভিজ্ঞতা হয়েছে তার জীবনে। সব মিলিয়ে ঢাকা কলেজের জীবন আনন্দময় ছিল বলেও জানান তিনি। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ও ঢাকা কলেজের সাবেক ভিপি এবং রিউনিয়ন পরিচালনা কমিটির আহ্বায়ক মীর শরফত আলী সপু সহ অন্যরা উপস্থিত ছিলেন। তরুণ প্রজন্ম এখন অনেক অ্যাডভান্স, তারা অনেক বেশি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত, অনেক বেশি তারা জানে, কিন্তু ওই জানাটার কখনো শেষ নাই। এবং যে কথা বলতে যাচ্ছি যে সবচেয়ে বেশি তাদের লেখাপড়াটার উপরেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। দর্শক, হাজারীবাগের কারখানার গুদামের আগুন এখনো পুরোপুরি নেভেনি। ক্ষতিগ্রস্ত ভবনের চারপাশে ভিড় করেছেন অনেকেই। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী একরামুল হক সায়েম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সায়েম, আগুনে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। মারিয়া, আপনি যেটি বলছেন যে আগুন আসলে এখন পুরোপুরি নিভে গেছেই বলা যায়। হয়তো আগুন নিয়ন্ত্রণের পরবর্তী যে কিছু ক্ষয়ক্ষতির বিষয় থাকে, ধোঁয়া ওঠার বিষয় থাকে, সেইগুলো এখন রয়েছে। এখন বলা যায় যে আগুন নির্বাপন হয়ে গেছে এবং ভেতরে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা তারা কাজ করছেন। এবং সবচেয়ে ভালো কথা হলো এখানে হতাহতের কোনো ঘটনা ঘটেনি, অর্থাৎ কোনো মানুষের প্রাণ এখানে যায়নি। যেহেতু শুক্রবার ছিল, সেজন্য কারখানাতে তেমন লোকজন ছিল না, কয়েকজন ছিল, কিন্তু তারা নিরাপদেই ছিল। আমি এখানে আপনাদেরকে দেখাতে পারছি না, আমার ডান পাশে মূলত এই 7তলা বিল্ডিংটি, 7তলা বিল্ডিংয়ের 5 তলায় আগুনটি লেগেছে। এখন যেহেতু অন্ধকার, আমি আপনাদেরকে খুব স্পষ্ট করে দেখাতে পারছি না। এখানে মূলত উৎসুক জনতার ভিড় রয়েছে। এই হাজারীবাগের দুই পাশের বিল্ডিংয়ের যে দুই পাশে রাস্তা রয়েছে, রাস্তা এখানে জনতা এসে দেখছেন। এবং ফায়ার সার্ভিসের 13টি ইউনিট এখানে কাজ করেছে, এখনো কয়েকটি ইউনিট রয়েছে। কিন্তু আপনি সংবাদে যেমনটা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আদ্দিন সজীব, যে 2টার পরপর এখানে আগুনের সূত্রপাত হয় এবং সেই আগুন নিভেছে, নিয়ন্ত্রণে এসেছে 4:45টার দিকে, অর্থাৎ প্রায় 3 ঘন্টার পরে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের 13টি ইউনিট কাজ করলেও এই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো এখানে সঠিকভাবে কাজ করতে পারেনি, কারণ ঘিঞ্জি এলাকা, আর এখানে যেহেতু এটি কারখানা বা লেদারের গোডাউন, সেক্ষেত্রে এখানে ধার্য পদার্থ ছিল, এখানে প্লাস্টিক ছিল, এখানে গার্মেন্টস পণ্য ছিল। এসব কারণে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়েছে এবং সেই আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিস যেভাবে কাজ করা দরকার সেই কাজটি ঘিঞ্জি এলাকার কারণে করতে পারেনি এবং একই সাথে পানিরও সংকট ছিল। আমাদের সাথে এখানে কয়েকজন এখানকার এই বিল্ডিংয়েই তারা কাজ করেন, বিভিন্ন ধরনের কারখানা রয়েছে, জুতার ফ্যাক্টরি রয়েছে, অন্যান্য কারখানা রয়েছে। তাদের কাছে একটু জানতে চাই যে এখানকার আসলে সবশেষ কি অবস্থা। এখন অবস্থা মোটামুটি ভালো। আগুন লেগেছে কিভাবে, আপনারা কখন জানতে পেরেছেন, আপনারা মানে নিরাপদ হয়েছেন কিভাবে? আগুন লেগেছে লোক আপনার, আমরা জুম্মার নামাজ পড়ে গেছি, ওখান থেকে আবার আসার সময় আমরা দেখি যে হই হুল্লাস, ঠিক আছে। হই হুল্লাসের পরে আমরা দৌড় পরে নেমে গেছি, ঠিক আছে। দৌড় পরে নেমে টেরে আমরা ওখান থেকে দেখি যে ভালোই হই উল্লাস হইতেছে, ঠিক আছে। তাই কথা গুছা করবেন না তুমি, মানে কেউ আহত হয় নাই? না না, কেউ আহত হয়নি, ঠিক আছে। মানে মূলত আগুনটা লাগছে মনে করেন যে 1:45। হ্যাঁ, এখন আমরা সবাই নামাজ টামাজ পড়ে আর কি উপরে উঠছি, উঠার পরে 5 তলায় দেখি কি, মানে আমরা যে 6 তলায় থাকি ওইখানে বিল্ডিং এ ঢুকছি, মানে ফ্লোরে ঢুকছি। ঢোকার পরে 6 তলা থেকে 5 তলা সিলে আওয়াজ, আমরা ভাবছি কি যে মানে কাজিয়া কেলেঙ্কার লাগছে, এই জন্য মনে হয় যে আওয়াজ হচ্ছে। পরে নিচে নামে দেখি অল্প একটু লাগছে আগুন, মানে ওই 5 তলায় যে চামড়ার ফ্যাক্টরিটা আছে ওইখানে মানে জুতা টুতা অনেক কিছু তৈরি হয়, মানে 5 তলার যে জুতা তৈরি হয় সেই ফ্যাক্টরি থেকে মূলত আগুনটা লেগেছে এবং সেখান থেকে 7 তলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ে, যদিও নিচের দিকে আগুন ছড়িয়ে পড়েনি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে ইলেকট্রিকের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে, চূড়ান্তভাবে জানানো হবে। আর ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো আসলে এখানে সুনির্দিষ্টভাবে বলা মুশকিল। মারিয়া, সাহেব আপনাকে ধন্যবাদ। দর্শক, হাজারীবাগ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী একরামুল হক সায়েম।
পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সরকার দেশকে লুটেরাদের হাতে তুলে দিয়ে ২৬ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে বলে অভিযোগ করেছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জেলা জামাতের কর্মী সম্মেলনে তিনি কথা বলেন। একটি মানবিক, দুর্নীতি ও দুঃশাসন মুক্ত বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত জামাতের আন্দোলন চলবে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। আমাদের উন্নয়নকে আপনারা লুটেরাদের হাতে তুলে দিলেন। বাংলাদেশ থেকে ২৬ লক্ষ কোটি টাকা আপনারা বিদেশে পাচার করলেন। দেশকে গড়লেন না, কিন্তু বিদেশের মাটিতে বেগম পাড়া করলেন। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে এখানে যারা বসে আছেন তাদের কমপক্ষে ৪০ ভাগ মানুষ, আমি বিশ্বাস করি, গত ১৫.৫ বছর তারা কোনো ভোট দিতে পারেনি। ফ্যাসিবাদ শক্তিশালী করতে যেসব গণমাধ্যম ও সাংবাদিক সহযোগিতা করেছে তাদের শাস্তির মুখোমুখি করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, ফ্যাসিবাদের পক্ষে যারা বয়ান তৈরি করেছে তথ্য প্রমাণ সাপেক্ষে তাদেরকে চিহ্নিত করা হবে। মুখোশ উন্মোচন করা হবে ফ্যাসিবাদ সাংবাদিকদেরও। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণমাধ্যম সংস্কার প্রস্তাব ও নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই নামের একটি সংগঠন। এতে অংশ নেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুরুতেই সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যম সংস্কারে ১৩ দফা প্রস্তাবনা তুলে ধরা হয়। বক্তারা বলেন, গণমাধ্যমের পেশাদারিত্ব প্রতিষ্ঠায় সরকারের নিয়ন্ত্রণ, মালিকের স্বেচ্ছাচারিতা রোধ, সাংবাদিকদের চাকরির নিরাপত্তা ও বেতন কাঠামোর সংস্কার, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ফ্যাসিবাদের রাজত্ব কায়েমে হাসিনা সরকার গণমাধ্যমকে ব্যবহার করেছে। সে সময় ফ্যাসিবাদের পক্ষে যারা বয়ান তৈরি করেছে তাদের চিহ্নিত করার কাজ চলছে। গত ১৫ বছরে যে আমাদের যে ফেইলুর, জার্নালিজমের যে ফেইলুর, এই যে জার্নালিজম দিয়ে যে একটা স্বৈরাচারকে শক্তিশালী করার যে বয়ান তৈরির যে প্রয়াস এবং আমাদের সবার সিভিল লিবার্টি কেড়ে নেওয়া, এই কাজগুলো যে হয়েছে, কারা কারা ইনভলভ ছিল, কারা কারা এই বয়ানগুলো তৈরি করছে, কারা কারা আমার অধিকার, আমি কেন এদের মুখ উন্মোচন করতে চাই, আমার তাকে পানিশমেন্ট দেওয়া আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো সে আমার সিভিল লিবার্টিস, আমার যে ফ্রিডমটা সে কেড়ে নিয়েছিল। এটা একটা ভয়াবহ অন্যায় এবং সে এমনভাবে বয়ান করেছে তাতে ওই গভর্নমেন্ট মনে করেছে যে আমাকে খুন করাটা তার জন্য জায়েজ। তিনি জানান, ভবিষ্যতে আর যেন ফ্যাসিবাদী সিস্টেম তৈরি না হয় তা নিশ্চিতে ফ্যাসিবাদের দোসর সাংবাদিকদের মুখোশ উন্মোচন করতে হবে। প্রেস সচিব জানান, সাংবাদিকতা কোনো সস্তা কাজ নয়, সাংবাদিকদের মানসম্মত ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ করতে হবে। সবার সোচ্চার হওয়া উচিত। যা আপনারা সোচ্চার না হওয়া মানে হচ্ছে এই লোকগুলোকে আপনারা অপরিচয়। সত্যিকার অর্থে জার্নালিজম এই চিপ কাজ না। জার্নালিজম করতে হলে পয়সা খরচ করতে হবে আর বেতন দিতে হবে ভালো। কেউ ২,০০০ টাকাও পান না বেতন, অথচ তাকে আমি বছরের পর বছর তাকে আমি এক্সপ্লয়েট করতেছি। শফিকুল আলম জানান, সংস্কার কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে গণমাধ্যম সংস্কারে পদক্ষেপ নেবে সরকার। কোন সরকার বা গোয়েন্দা সংস্থা যাতে গণমাধ্যমকে সরাসরি নিয়ন্ত্রণ করতে না পারে সে পদ্ধতি নির্ধারণ করা হবে। নসরুল হামিদ নিজে কিন্তু ধরেন তার নামে কতগুলো। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও সমিতির দ্বন্দ্বে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, সংকট নিরসনে গঠিত সংস্কার কমিটির বাস্তবমুখী সুপারিশ এবং এর বাস্তবায়ন হলেই কেটে যাবে বোর্ড ও সমিতির দীর্ঘদিনের বিরোধ। বুয়েটের সাবেক অধ্যাপক জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেন বলেন, শহরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানি ডেসকো ডিপিডিসিকে যেভাবে শক্তিশালী করা হয়েছে সেই তুলনায় পল্লী বিদ্যুৎ অবহেলিতই রয়ে গেছে। মিজান শাহজাহানের রিপোর্ট। শতভাগ বিদ্যুতায়ন করে কৃতিত্ব নিয়েছে বিগত আওয়ামী লীগ সরকার, কিন্তু খুঁটি আর তার টেনে সংযোগ দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না, এমন মন্তব্য করে জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন বলেন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য পল্লী বিদ্যুৎকে যেভাবে শক্তিশালী করা দরকার ছিল তা করা হয়নি। বেশিরভাগ শিল্প এখন শহরের কেন্দ্রিক না, তারা শহরের বাইরে, এরা আরবির উপরে নির্ভর করে এবং তারা আমাকে বলেছে আরবির এই অবস্থায় বাংলাদেশের শিল্পের উন্নতি হবে না। আরেকটা হচ্ছে নবায়নযোগ্য বিদ্যুৎ, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, সেইটার করার জন্য আরবিকেই প্রয়োজন।
কারণ রিনিউয়েবল এনার্জি তো শহরে হবে না, এটা গ্রামেই হবে। সো আমরা যে স্মার্ট গ্রিডের কথা বলছি, আমরা যেসব নবায়নযোগ্যের উন্নতি বলছি, এটা আরইবিকেই করতে হবে। আমি মনে করি আরইবির এখন যে প্রেজেন্ট যে স্ট্রাকচার আছে এটাতে হবে না, এদেরকে ঢেলে সাজিয়ে নতুন করে এদেরকে শক্তিশালী করে আমাদের দেশের বিদ্যুতের উন্নয়ন করতে হবে। এরই মধ্যে নানা কারণে মুখোমুখি অবস্থান নিয়েছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি। বিরোধ নিরসনে আন্দোলন আলোচনা সবই হয়েছে, কিন্তু ফলাফল শূন্য। এক পর্যায়ে মামলা মোকদ্দমা পর্যন্ত গড়িয়েছে। আমাদের আন্দোলনটা মূলত দুইটা ইস্যু নিয়ে আমরা করেছিলাম। সেটা হচ্ছে বর্তমান সময়ের দাবি যে সংস্কার, সেটা এবং আমাদের পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যকার যেসব বৈষম্যগুলো আছে, দীর্ঘদিনের ক্ষোভ জমে জমে আমরা কিন্তু এই আন্দোলনের পর্যায়ে গেছি। সেখানে সংকট থেকে নিরসনের জন্য আমরা রিসার্চ করে বা অ্যানালাইসিস করে দেখেছি যে এই সংকটের একমাত্র উত্তরণের উপায় হচ্ছে আরইবি এবং পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করা। এই একীভূত করার ফলে এবং আমাদের যারা অনিয়মিত কর্মকর্তা কর্মচারী আছে, একটা কী বলে ফিক্সড একটা প্রতিষ্ঠানের, সেখানে অনিয়মিত কর্মকর্তা কর্মচারী থাকলে ভালো কর্মপরিবেশের অন্তরায় হয়। সেক্ষেত্রে আমরা চাই যে আমরা এই ভয়েস রাইজ করার জন্য আমাদের সাথে যে মামলা, হামলা এবং কারাবাসের মতো ঘটনা ঘটিয়েছে, এটাকে আমরা তীব্র নিন্দা জানাই এবং অচিরেই এই মামলা এবং চাকরিচ্যুত এদেরকে স্বপদে বহাল করার আমরা দাবি জানাচ্ছি। একই সাথে বর্তমান বাংলাদেশের বিদ্যমান যে অন্যান্য বিতরণ সংস্থা আছে, লাইক পিডিবি, ডেসকো, ডিপিটিসি, তাদেরও সবার একটাই বডি, সেই একটা বডি এবং একটা সার্ভিস কোড যদি আমাদের বিদ্যমান করা হয়, এবং আমরা বিশ্বাস করি, রাষ্ট্রের কাছে এই আশাবাদ আমরা ব্যক্ত করি যে কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা অবশ্যই আমাদের আপামর জনসাধারণের এবং আমাদের সকল এমপ্লয়ির কথা বিবেচনা করে একটা সুন্দর সাস্টেনেবল একটা সমাধান দিবেন, যার ফলে বিদ্যুৎ ব্যবস্থা একটা সুন্দর এবং সুষ্ঠুভাবে এবং গ্রাহক পর্যায়ে যে নিম্নমানের মালামাল ক্রয়ের যে দুর্ভোগ পোহাতে হয়, সেই দুর্ভোগ থেকে অচিরেই রেহাই পাবেন এবং রাষ্ট্র এবং দেশ সবাই উপকৃত হবে এবং ফাইন্যান্সিয়ালি এই বিদ্যুৎ সেক্টর উন্নতির শিখরে পৌঁছাবে। আমাদের অ্যাকচুয়ালি সংকট যেটা পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতির ভিতরে যে দ্বৈত নীতি, এই দ্বৈত নীতির কারণে যে বৈষম্য তৈরি হয়েছে, সেই বৈষম্য থেকে মূলত আমাদের এই দীর্ঘদিনের যে সংগ্রাম বা আমরা বৈষম্য দূর করতে চাই, সেই বৈষম্য দূর করতে গিয়ে দেখা যাচ্ছে আমরা অনেকজন এরকম মামলা, হামলা, জেল কেটে আসছি। জেল কেটে আসার পরে যে বিষয়টা হয়েছে, সেটা একটা রাষ্ট্রীয় কমিটি হয়েছে, জাতীয় কমিটি এখন এই সংস্কারের কাজটা করবেন। সংস্কারের কাজটা করতে গিয়ে যেটা হবে, তারা হয়তো বা পল্লী বিদ্যুতায়ন বোর্ড যেটা দেখাচ্ছে যে একটা আর্থিক লসে পড়বে এই প্রতিষ্ঠানটা, কিন্তু আমরা একটা অ্যানালাইসিস করে দেখেছি বা সিএ ফার্মের রিপোর্ট অনুযায়ী 22-23 অর্থ বছরের যে লসটা আসছে 2691 কোটি টাকার লস। কিন্তু আমরা দেখছি যে দুইটা প্রতিষ্ঠান যদি একই হয় বা একই বডিতে আসে, তাহলে প্রতিষ্ঠানটা লাভজনক অবস্থানে আসবে এবং যারা গ্রাহক রয়েছেন তারা উপকৃত হবেন এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পাবেন। সংস্কারের উদ্দেশ্যে অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ারের নেতৃত্বে 5 সদস্যের জাতীয় কমিটি গঠন করেছে সরকার। জ্বালানি নিয়ে কাজ করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোশাহিদা সুলতানা বলেন, পল্লী বিদ্যুতে দ্বৈত ব্যবস্থার অবসান জরুরি। মামলা মোকদ্দমা বা গ্রেপ্তার করে, নিপীড়ন করে, বদলি করে এভাবে তো আসলে সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধানের জন্য একটা জাতীয় কমিটি গঠন করা হয়েছে। সেই জাতীয় কমিটির কাছ থেকে আমাদের প্রত্যাশা হচ্ছেন যে তারা অংশীজনদের সাথে কথা বলবেন, কিন্তু এখানে ওনারা যদি বিশেষ কিছু অংশীজনের সাথে কথা বলেন, যারা শুধু এক পক্ষ থেকেই তাদের কথাগুলো বলবেন এবং ভুক্তভোগীদের যে সমস্যা সেগুলোর সম্পর্কে যদি তারা অবহিত না হন, তাহলে তারা একটা নিরপেক্ষ প্রতিবেদন কিভাবে তৈরি করবেন? তাহলে আমাদের প্রত্যাশা হবে যে তারা যেন এই ধরনের সব ধরনের ভুক্তভোগী, বিশেষ করে যারা গ্রেপ্তার হয়েছিল, যাদেরকে আটক করা হয়েছিল এবং তাদেরকে কেন আটক করা হয়েছিল, কি তাদের মূল সমস্যা ছিল এবং একটি গ্রামে কাজ করতে গিয়ে তারা কি কি ধরনের সমস্যার সম্মুখীন হন, কি কি ধরনের প্রকৌশল বিষয়ক জটিলতা তাদের সম্মুখীন হতে হয়, এই বিষয়গুলো তাদেরকে জেনে বুঝে তারপর সিদ্ধান্ত নিতে হবে। দ্বৈত ব্যবস্থা অবসান না করে যে কোনো সংস্কার আসলে গ্রহণযোগ্য হবে না। 80টি পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক সংখ্যা 3,60,00,000। দেশের 14 কোটি মানুষকে সেবা দেয়া 45,000 কর্মীর মধ্যে এখনও অনিয়মিত 16,000। এসব কর্মীকে নিয়মিত করার পাশাপাশি পল্লী বিদ্যুৎকে একই ছাতার নিচে নিয়ে আসার দাবি তাদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। ছুটির দিনে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। উৎসবমুখর পরিবেশে চলছে বেচাকেনা। গৃহস্থালী সামগ্রী ও বিদেশি দোকানের স্টলগুলোতে বেশি নজর ক্রেতাদের। তবে অতিরিক্ত ভিড় আর দাম কমাতে বছরে 2বার এই মেলা আয়োজনের দাবি তোলেন কেউ কেউ।
প্রত্যাশার চেয়ে বেশি দর্শনার্থী সমাগম হওয়ায় খুশি বিক্রেতারাও। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। সাপ্তাহিক ছুটির দিনে বাণিজ্য মেলায় উৎসব মুখর পরিবেশ। বিভিন্ন স্টল, প্যাভিলিয়ন, খাবারের দোকান, ছোটদের জন্য নির্মিত থিম পার্ক সহ সবখানেই যেন উৎসবের আমেজ। মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে আছে ৩৬ চত্বর, যেখানে জুলাই অভ্যুত্থানের স্মৃতি বিজড়িত সব গ্রাফিতি। এসব মিলিয়ে পরিবার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে ঘোরাঘুরি, কেনাকাটায় আনন্দমুখর সময় পার করছেন দর্শনার্থীরা। বছরে একবার মেলা হয়, আসতে হয় না, খুব ভালো লাগে। মেলায় আসছি যা শুধু সিল করার জন্য, ঘুরলাম, খুব ভালো লাগলো। প্রতি বছরে না হয়ে অন্তত 6 মাস পর পর হলে আরো ভালো হতো। আগে হচ্ছে আমরা যখন বাণিজ্য মেলাতে আসতাম তখন দেখতাম যে এখানে এই আগেকার সরকারের বিভিন্ন পিকচার ছবিগুলো থাকতো, এখন ওগুলো না। ক্রেতা হিসেবে আমার প্রত্যাশা পূরণ হয়েছে। আর আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে জুলাই চত্বর যেটা, ওইটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। ওয়াশরুমের ব্যাপারটা এখানে মানে একদমই হাইজিন মেনটেন করা হচ্ছে না। এটা পাবলিক প্লেস, এরকম ওদের আর একটু সচেতন থাকা উচিত। মেলার এক কর্নারে দেখা গেল স্কয়ারের ফুড আইটেমের প্রতি নজর ক্রেতাদের। গৃহস্থালী পণ্যে ক্রেতাদের বেশিরভাগই আস্থা রাখছেন আরএফএল আর আকিজের পণ্যের প্রতিও। আকিজের যে প্রোডাক্টগুলো আছে এগুলোর ভিতরে সবচেয়ে বেশি ওয়ার্ড্রোবের কালেকশনগুলো সবাই পছন্দ করছে। আমি সবসময় আরএফএল প্রোডাক্ট কিনি, ঠিক আছে? আজকে আসছি করে এগুলো কেনার জন্য। স্কয়ার তো একটা ব্র্যান্ড। বাণিজ্য মেলা উপলক্ষে আমাদের যেটা হচ্ছে, আমাদের প্রত্যেকটা ব্র্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের এখানে অ্যাভেলেবেল, বিভিন্ন ডিসকাউন্টে আমরা রেখেছি। ক্রেতাদের উপচে পড়া ভিড়ে উচ্ছ্বসিত বিক্রেতারাও। তবে মেলায় যাতায়াতের ক্ষেত্রে সড়কে যানজট না থাকলে দর্শনার্থীর সংখ্যা আরো বেশি হতো বলে মনে করেন তারা। শুরুর দিকে তেমন সাড়া পাওয়া না গেলেও দিনকে দিন জমজমাট হয়ে উঠছে এবারের বাণিজ্য মেলার আসর। বিশেষ করে ছুটির দিনগুলোতে ক্রেতা সমাগম বেশি, তাই খুশি বিক্রেতারাও। তবে অভিযোগ আছে এখানে চড়া দামে নিম্নমানের খাবার বিক্রিরও। আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, পূর্বাচল, নারায়ণগঞ্জ। বহুল প্রতীক্ষিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। আগামী 1 ফেব্রুয়ারি দেয়া হবে নির্বাচনের তফসিল। এ নিয়ে ক্যাম্পাসের শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। তারা বলছেন, দ্রুত নির্বাচন দিলে শিক্ষার পরিবেশ ও লেখাপড়ার মান আরও বাড়বে। সাভার প্রতিনিধি শেখ বাশারের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করায় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ আর উদ্দীপনা বিরাজ করছে। তারা বলছে, দ্রুত নির্বাচন হলে ছাত্র সংসদ নেতাদের কাছে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কথা বলতে পারবেন তারা। ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ সৃষ্টি হবে ও লেখাপড়ার মান বাড়বে বলেও আশা তাদের। আমরা চাচ্ছি যে একটা নতুন র্যাগিং ফ্রি, কোনো বৈষম্যহীন ক্যাম্পাস গড়ে উঠুক। এই জন্য আমরা চাই একটা নতুন সুন্দর জাকসু কমিটি গঠন হোক। আমরা চাই এমন নেতৃত্ব আসুক যারা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে এবং শিক্ষার্থীদের নিয়ে ভাববে। বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাজমুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে জাকসু নির্বাচনের জন্য প্রশাসনকে চাপ দিয়ে আসছিলেন তারা। নির্বাচন হলে ক্যাম্পাসের র্যাগিং বন্ধ করা সহ ইতিবাচক নানা পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। শিক্ষার্থীদের যে সমস্ত দাবি দাওয়াগুলো রয়েছে, তাদের যে সমস্ত চাহিদা রয়েছে, তাদের সুখ দুঃখের সঙ্গী হয়ে, তাদের কণ্ঠে কণ্ঠে মিলিয়ে, তাদের হাতে হাত মিলিয়ে জাকসুর প্রতিনিধিরা সাধারণ শিক্ষার্থীদের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা যায় সেগুলো করবেন। নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় খুশি শিক্ষকরাও। ছাত্রদের মধ্যে বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে এক ধরনের অতীতে দৌরাত্ম্য সৃষ্টি হয়। এখন আমরা সেই রকম ধারাবাহিকতাটা চলবে আশঙ্কা করি। এই কারণে আমি মনে করি জাকসু ইলেকশনটা হওয়াটা প্রয়োজন। নির্বাচন দ্রুত হলে ছাত্র সংসদ নেতাকে অভিভাবক হিসেবে পাবেন শিক্ষার্থীরা, জানান বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি দেখতে চাই এবং শিক্ষার্থীরা নির্বাচিত হয়ে শিক্ষার্থীদের অধিকারের কথা বলবে, শিক্ষার্থীদের যা পাওয়া না পাওয়ার কথা সেগুলো বলবে। জাকসু নির্বাচনের দাবিতে আমরণ অনশন শুরু করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিয়াউদ্দিন আয়ান। এরপর আন্দোলনের মুখে গেল বছর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হয়। 10 জানুয়ারি প্রকাশ হয় খসড়া ভোটার তালিকা। ছাত্রদের দাবির প্রেক্ষিতে আমি মনে করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন সত্যিকার ভালো সিদ্ধান্ত নিয়েছে যে তাদের দাবির প্রেক্ষিতে যেন ছাত্রদের প্রতিনিধিত্ব থাকে, বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠুভাবে পরিচালিত হওয়ার ক্ষেত্রে ছাত্র প্রতিনিধিত্ব যেন নিশ্চিত করা হয়। সেই জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জাকসু নির্বাচন করার জন্য চিন্তা ভাবনা করছে এবং সেই উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রোডম্যাপ দিয়েছে। সর্বশেষ 1992 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
সংখ্যানুপাতিক হারে জাতীয় নির্বাচন না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলনের কনভেনশনে দলের 2 শীর্ষ নেতা সংসদে নারীদের সংরক্ষিত আসন বাতিলের দাবি জানান। তারা বলেন, মায়ের বুক খালি করার রাজনীতি বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। আরো জানাচ্ছেন খায়রুল ইসলাম। ইসলামী যুব আন্দোলনের 5ম জাতীয় কনভেনশনে অংশ নিতে সারা দেশ থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যোগ দেন হাজারো তরুণ। বাদ জুম্মা নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো ময়দান পরিণত হয় জনসমুদ্রে। গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকার ক্ষমতায় এসেছে উল্লেখ করে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম সংস্কার শেষে জাতীয় নির্বাচনের দাবি জানান। এই মায়ের কোল খালি করার রাজনীতি বাংলার মানুষ আর দেখতে চায় না। বাংলাদেশের টাকা বিদেশে পাচার করবে, বিদেশে বেগুনপাড়া তৈরি করবে, এটার বাংলার জনগণ ছাত্র জনতা দেখতে চায় না। এর পরিবর্তন আমাদেরকেই করতে হবে। যদি আবার প্রয়োজন হয় আমরা আবার রক্ত দেব, দেশকে সুন্দর দেশ করার জন্য রাজপথে থাকব। দেশের মানুষ চাঁদাবাজ ও দখলদারদের আর ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলনের আমির। দলটির সিনিয়র নায়েবে আমির বলেন, ফ্যাসিবাদ সরকার সবকিছু ধ্বংস করে গেছে, এ অবস্থায় জাতীয় নির্বাচন হতে পারে না। ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রের এমন কোন বিভাগ নেই যে বিভাগকে ধ্বংস করে নেই, সমস্ত বিভাগকে ধ্বংস করে ফেলেছে। কাজী ধ্বংসস্তূপের উপরে সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়া সম্ভব নয়। আগে সংস্কার হবে, তারপরে নির্বাচন হবে। যে সংরক্ষিত আসন মহিলাদের জন্য রাখা হয় তাদেরকে দুর্বল ভাবা হয়। আমরা তো কোঠার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, যদি আবার মহিলাদের জন্য কোঠা রাখা হয় তাহলে আমরা আন্দোলন সাকসেস হই নাই। 2 শীর্ষ নেতা এও বলেন, নতুন করে কেউ যদি ফ্যাসিবাদ কায়েম করতে চায় তাহলে আবারও মাঠে নামবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। শীতের সবজির দাম কমলেও নাগালের বাইরে চলে যাচ্ছে মাছ, মাংস, তেল ও চালের। ভরা মৌসুমেও চালের দাম বাড়ছে হুহু করে। বাজারে পর্যাপ্ত সরবরাহ নেই সয়াবিন তেলেরও, সেই অজুহাতে বাড়ছে দাম। এদিকে মাছ ও মাংসের বাজারও চড়া। ক্রেতা বলছেন, সরকার কোনোভাবেই নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। শীতকালীন সবজিতে ভরে উঠেছে বাজার, দামও কম। বেশিরভাগ সবজি মিলছে 50 থেকে 60 টাকার মধ্যে। তবুও হাসি নেই ক্রেতার মুখে। শীতকালীন যে সবজিটা আছে মোটামুটি আপনার 50-এর নিচে সব সবজি। বাজার দর এখন শীতকালীন সবজি হিসাবে এখন একটু সীমিতের ভিতরে আছে আর কি। সবজির দাম নিয়ন্ত্রণে থাকলেও ভরা মৌসুমে বেড়েছে সব ধরনের চালের দাম। শুধু চাল নয়, বাজারে আকাল পড়েছে সয়াবিন তেলেরও, সেই সুযোগে বেড়েছে দাম। এখন বড় মৌসুম, এখন অগ্রণী সিজন, এখন চালের দাম থাকবে কম। এখন বাড়ার কারণ হলো কোম্পানিরা চাল কিনা গোডাউনজাত করে রাখে, বাজার ছাড়ে না, এই জন্য চালের দামটা বাড়ছে। পর্যাপ্ত পরিমাণে চাল উৎপাদন হচ্ছে, চালগুলো কোথায় গেল? এই ধানগুলো কারা মজুত করলো? এগুলো সরকার খতিয়ে দেখা দরকার, এখন ব্যবস্থা নেওয়া দরকার। তা নইলে এই দেশ এইভাবে চলতে পারে না। কোম্পানি যারা আছে তারা তেল ঠিকমতো দিচ্ছে না চাহিদা অনুযায়ী। ধরেন আমার দরকার দৈনিক 5 কার্টুন, আমাকে দিচ্ছে 1 কার্টুন। এখন ক্রেতা এসে বাজারে বিক্রেতার সাথে হয়রানি হচ্ছে। স্বস্তি নেই মাংসের বাজারে, সেখানে আরেক দফা বেড়েছে মাছ ও মুরগির দাম। এখন শীতের সময় তো ওগুলো পাওয়া যায় কম, তাছাড়া চিংড়ি মাছটা বাদে অন্যান্য মাছ সব মাছের দামই স্বাভাবিক আছে আগের মতোই। বাড়ার কারণ হলো শীতকালে বাচ্চা হয় না, ওই যে মুরগি বাচ্চা খামারে নামাইলে রোগা ধরে যায়, মুরগি সংকট পড়ে যায়, এই কারণে মুরগিটা আমদানি কম। মুরগি মাংস ওগুলো তো দাম তো বাড়ছে, খালি সবজি সস্তা হলে তো হবে না, সবগুলোতে নিয়ন্ত্রণ আসতে হবে। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার তাগিদ সাধারণ ক্রেতাদের। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। $19 কোটি দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী পিটিআই নেতা ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে
কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। পাকিস্তানের সংবাদ মাধ্যম জানায়, আল কাদির ইউনিভার্সিটি প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে ব্যক্তিগত সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে ইমরান দম্পতির বিরুদ্ধে। আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলা হিসেবে পরিচিত এই মামলার রায়েই ইমরান খানের 14 এবং বুশরা বিবির 7 বছরের জেল হয়েছে। এছাড়াও আদালত ইমরান খানকে 10 লাখ পাকিস্তানি রুপি এবং বুশরা বিবিকে 5 লাখ রুপি জরিমানা করেছে। তবে এই রায় প্রত্যাখ্যান করেছে পিটিআই। ইসলামাবাদে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র নেতা ওমর আয়ুব জানান, শীঘ্রই উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা। রাজধানীর গুলশানে অনন্য ডাবল ফান ফেয়ার শীর্ষক ভিন্নধর্মী আয়োজন করেছে মেঘনা গ্রুপের হেলথ অ্যান্ড হাইজিন ক্যাটাগরির ব্র্যান্ড ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন। আগ্রহীরা ফ্রি রেজিস্ট্রেশন করে এই জমকালো আয়োজনে অংশ নেন। ফ্রেশ অনন্যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিদ্যা সিনহা মিম এবং জনপ্রিয় মিডিয়া ইনফ্লুয়েন্সারদের উপস্থিতিতে দিনব্যাপী এই আয়োজনে সঙ্গীত, স্ট্যান্ড আপ কমেডি, যোগা সহ বিভিন্ন আয়োজন উপভোগ করেন তারা। সাথে ছিল ফুড স্টল, মেহেদি, আর্ট ও ক্রাফট, ফেস পেইন্ট, গেম, ফটো বুথ। এ সময় এমজিআই এর ডিরেক্টর ব্যারিস্টার তাসনিম মোস্তফা, সিনিয়র জিএম ব্র্যান্ড কাজী মোহাম্মদ মহিউদ্দিন, জিএম সেলস ইয়াসিন মোল্লা উপস্থিত ছিলেন। পার্টেক্স খেলার খবর। চট্টগ্রামে বিপিএল এ দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে 65 রানে হারিয়েছে দুর্বার রাজশাহী। টস জিতে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে 29 রান করে আউট হন মোহাম্মদ হারিস। এরপর জিসান আলম ফেরেন দলের 53-তে, তবে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তোলেন এনামুল হক আর রায়ান বার্লরা। 22 বলে 32 রানে আসে বিজয়ের বাটে। বার্লের ইনিংস থামে 27 বলে 41 রানে, তাতে 7 উইকেটে 184 রানের পুঁজি পায় দুর্বার রাজশাহী। জবাবে 17 ওভার 3 বলে মাত্র 119 রানে গুটিয়ে যায় সিলেটের ইনিংস। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। রাজধানীর হাজারীবাগের কারখানা গুদামের আগুন নিয়ন্ত্রণে, হতাহত হয়নি কেউ। ভবনে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলছে ফায়ার সার্ভিস। আদিবাসী ইস্যুতে আন্দোলনে শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় বিক্ষোভ সমাবেশ, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি। শেখ হাসিনা সহ তার পরিবারের মহা দুর্নীতির খবর এখন আন্তর্জাতিক গণমাধ্যমে, মন্তব্য বিএনপি নেতাদের। দ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান। ফ্যাসিবাদ শক্তিশালী করতে যেসব গণমাধ্যম ও সাংবাদিক সহযোগিতা করেছে তাদের শাস্তির আওতায় আনা হবে, হুঁশিয়ারি প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। এবং বোর্ড আর সমিতির দ্বন্দ্বে পল্লী বিদ্যুতের সেবা ব্যাহত, দীর্ঘদিনের বিরোধ মিটিয়ে শহর ও গ্রামের বিদ্যুৎ বৈষম্য দূর করার পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।